আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং ছিল। আজ এবারও কি বাংলাদেশের কোনো প্রসঙ্গ উঠেছে কিনা, উঠে থাকলে সেটা কিরকম বা নতুন কোনো ডাইমেনশন আছে কিনা, এটা জেনেই আজকে অনুষ্ঠান শুরু করতে চাই। ব্রিফিং এ স্বাভাবিকভাবেই আজকাল বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়, প্রশ্ন ওঠে। আজকেও 3টি প্রশ্ন ছিল। একটি অবশ্যই প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোন সুনিশ্চিত কোন সিদ্ধান্ত হয়েছে কি হয়নি। দ্বিতীয়ত যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ভারতে আসবেন না, এমন কোন শর্ত বাংলাদেশ আরোপ করেছে কিনা। তৃতীয়ত বাংলাদেশে বর্তমানে যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় এবং ডিজেল সংকট চলছে, এ বিষয়ে তারা ভারতের কাছে বাড়তি ডিজেল সাহায্য চেয়েছেন, সেক্ষেত্রে ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। 3টি প্রশ্নের উত্তরটি যেটা মুখপাত্র রণদীপ জয়সওয়াল যেটা জবাব দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পরেই তাকে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তারপরেও আবার ব্রিক্স এর সভাপতি হিসেবে তিনি বিমস্টেকের সভাপতি তারেক রহমানকেও ব্রিক্স আউটরিচ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যেটা সরকারিভাবে বলেছেন, আমরা 2টি আমন্ত্রণের পর আমরা এখন অপেক্ষা করছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা কিছু জানায় কিনা। কিন্তু আমরা অন্য সূত্রে, সরকারি সূত্রে বলতে পারেন যে জানতে পেরেছি যে তারেক রহমান আসন্ন ভারত সফরে, হ্যাঁ ওই শেখ হাসিনা প্রসঙ্গে ওটাতে কোনো জবাব দেননি মুখপাত্র। আর ডিজেল সংক্রান্ত বিষয়ে বলেছেন যে নিশ্চয়ই ডিজেল তো আজই বোধহয় বাংলাদেশে খবর হয়েছে 85,000 টন না কত ডিজেল পৌঁছেছে, যেটা আগের থেকে অনেক বেশি, তারা আরো বেশি চাইছেন। তারা বলেছে যে ডিজেলের অ্যাভেলেবিলিটি, প্রাপ্তি এবং তার উপরে ভারতের আভ্যন্তরীণ চাহিদা, এগুলো দেখেই তাদের জ্বালানি মন্ত্রক এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং এটাও ঘটনা যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এখানে আসার পর জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাতে বাংলাদেশকে বাড়তি ডিজেল দেওয়া যায় কিনা বিষয়ে আলাপ আলোচনাও করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। যদি আসন্ন সফর হয় তাহলে সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে। এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যেটা আমি সরকারি সূত্রে যেটা জেনেছি, নিশ্চিতভাবেই সেপ্টেম্বর মাস, কারণ 28শে আগস্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী তিনি সাংহাই কোঅপারেশনের বৈঠক এবং উজবেকিস্তানে যাবেন। তারপরে ফিরে আসার পর তার এখানে কিছু বেশ কিছু রাজ্যে সফরের ব্যাপার আছে, ফলে তারপরে ব্রিক্সের সম্মেলন প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফলে সেপ্টেম্বরে তারপরে 3য় সপ্তাহ থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন, ফলে সেপ্টেম্বরটা খুব বিজি সময়। ফলে একমাত্র সম্ভাব্য সময় হচ্ছে এই প্রধানমন্ত্রী বিদেশ সফরের আগেই, যেখানে ভারতের কিছু কিছু গণমাধ্যম তারা সম্ভাব্য কিছু তারিখ বলেছেন 21-22 যদি নাও হোক, কারণ বাংলাদেশের তো নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন 20 তারিখে, তার একটা শপথ গ্রহণ অনুষ্ঠানেরও হবে। সেই শপথ গ্রহণটা হয়ে যাওয়ার পরেও হয়তো তারেক রহমান আসতে পারেন। সেই জন্য তিনি হয়তো 21-22 থেকে 25-26-এর মধ্যে কোনো একটা সময়, তবে এটা ঘটনা 2 দিনের বেশি থাকবেন না, 2 দিনের জন্য সফর করবেন এবং একটা বড় ডেলিগেশনও আসতে পারে তার সঙ্গে। আমি এই কারণে বলছি যে আমি অন্য সূত্রে জানতে পেরেছি যে বাংলাদেশ হাই কমিশন তারেক রহমান এখানে কোন হোটেলে থাকবেন তার কিছু তারা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা, যাচাই করা, কথাবার্তা বলা, সিকিউরিটি বিষয়, সেগুলো তারা দেখতে শুরু করেছে। ফলে মনে হচ্ছে যে ভিজিটটা হয়তো হওয়ার সম্ভাবনা একটা আছে, যদি না নতুন কোনো অঘটন ঘটে যায় এর মধ্যে আর কি। বলুন দাদা, গত সপ্তাহের আমাদের সবচেয়ে আগ্রহের জায়গা ছিল যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। আবার সার্জিও গোর বাংলাদেশ থেকে ট্যুর করে গিয়ে তিনি ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন। এই 2টা মিটিং এর ভেতরকার কোনো কিছু কি জানতে পেরেছেন কিনা, অথবা এই মিটিং গুলোর গুরুত্ব তাৎপর্য কি বলে আপনি মনে করেন? মানে আমাদের কাছে মনে হয় যে এখানে কি শেখ হাসিনা নিয়ে আলাপ টালাপ হয়েছে, এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। দেখুন, একটা বিষয় তো ঠিকই যে ভারত সরকার মনে করেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত, এবং যে কারণে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে রাখা সেটা তারা সমর্থন করেন না। আমেরিকা এ ব্যাপারে খোলাখুলি কিছু বলেননি, কিন্তু যেহেতু সার্জিও গোর অন্তত 2বার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন, ফলে নিঃসন্দেহে বিষয়টা আলোচিত হয়ে থাকতে পারে। কিন্তু যে বিষয়টাতে একমত যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি, এটা নিয়ে কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্র তারা কিন্তু দুজনই উদ্বিগ্ন, এবং তারা 2 রাষ্ট্রই মনে করে যে এই ব্যাপারে তারা সহমত, যেমন করে হোক বাংলাদেশকে হয়তো মানে চীন প্রভাব মুক্ত করার
একটা উদ্যোগ নেওয়া উচিত। সেই উদ্যোগটা একমাত্র নিতে পারে ভারতই। ভারত নিতে পারে কিভাবে? ভারত সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যদি সরাসরি কোনো বৈঠক করেন, তাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, যা যা প্রয়োজন এই মুহূর্তে, বাড়তি ডিজেল, আরো কিছু হয়তো চাহিদা থাকতে পারে, অন্যরকম কিছু, সেগুলো সবই হয়তো, বা আরেকটা জিনিস তারা চান যে দু দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক পুনরায় স্থাপিত হোক, ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট বা একদিনের ম্যাচ এগুলো আবার শুরু হোক। সেই সমস্ত সিদ্ধান্তগুলোই কিন্তু হতে পারে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তো একটা প্রস্তাব দিয়েই রেখেছে, কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিক কারণে হচ্ছে না। আমার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এখানে আসেন একবার এবং কথা বলেন, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গটা কতটা আলোচিত হবে সেটা পরের বিষয়, কিন্তু সে ব্যাপারে তো মানে প্রকাশ্যে তো তারেক রহমান সরকারকে শেখ হাসিনা বিরোধী কথা বলতেই হবে, তা নাহলে তার নিজের দেশে অসুবিধা হতে পারে, জামায়াত এবং এনসিপি অসুবিধা করতে পারে। কিন্তু আমার ধারণা যে সেই বিষয়টা ছাড়াই হয়তো আপাতভাবে একটা কোনো সহমত তৈরি করার একটা জায়গা হতে পারে। দেখুন, সমস্তটাই কিন্তু পর্যায়ক্রমে, ধীরে একদিনের দুদিনের একটা সফরে দু দেশের মধ্যে যাবতীয় দ্বিপাক্ষিক সম্পর্ক বা জটিলতা সেগুলো সমাধান হয়ে যাবে, এটা আশা করাটা একটু বেশি হয়ে যাবে। আমার মনে হয় যেটা সাময়িকভাবে কিছু কিছু সমাধান হতে পারে। আর শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে যাবেন, ফলে সময় আছে হাতে এখনো অনেক। পরবর্তী সময় আরো হয়তো আলাপ হয়, দু দেশের মধ্যে একটা সম্পর্ক বা আস্থার বাতাবরণ তৈরি হলে অনেক কিছু হয়তো তখন খোলাখুলি কথা বলা যেতে পারে। আপনি দাদা জঙ্গিবাদ নিয়েও অনেক সময় তো আপনার নজরে এসছে জঙ্গিবাদ নিয়ে, এবং বাংলাদেশে কোনো কিছু জঙ্গিবাদের উত্থান যদি হয় সেটা ভারতের জন্য হুমকি। জাতিসংঘ গতকাল একটা প্রতিবেদনে বলেছে যে আল কায়েদা নেটওয়ার্ক আমাদের এই অঞ্চলে শক্তিশালী হচ্ছে এবং তারা বাংলাদেশেও ঘাঁটি গাড়ছে। আপনার কি মনে হয় যে এটা কি কোনো, যেমন আমরা জানি যে ইউএসএ একটা সময় আল কায়েদাকে পৃষ্ঠপোষকতা করেছে, ইন্টারন্যাশনাল পুরো খেলার পার্টিটা নাকি সত্যিকার অর্থেই ইউনুস আমলে জঙ্গিদের জন্য যে একটা উপযোগী সময় ছিল সেইটার বেস করে এখন এই অ্যাক্টিভিটিস গুলো জঙ্গিরা চালানোর সুযোগ পাচ্ছে? কি মনে হয়? আমার যেটা মূলত মনে হয়, দেখুন, আল কায়েদাকে প্রশ্রয় দিলেও শেষ পর্যন্ত আল কায়েদার শিকার জঙ্গিবাদের শিকার হয়েছিল আমেরিকা। 9/11 তো আমেরিকায় ঘটেছে না, সেটা তো ওসামা বিন লাদেনই ঘটিয়েছিল। ফলে তারা তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিলে জঙ্গিবাদ একদিন খেয়ে ফেলে, এটা খুব স্বাভাবিক সাধারণ তত্ত্ব। অনেকটা বলেন না যে বাঘের পিঠে চড়ার মতো, সে বাঘ একদিন খেয়ে ফেলবেই। যারাই বাঘের পিঠে চড়তে চায় তাদের বাঘ একদিন খেয়ে ফেলবে, শুধু বাঘের পিঠে না চড়াটাই বাঞ্ছনীয়, তাতে অসুবিধা হতে পারে অনেক। হ্যাঁ, রিপোর্টটা আমি দেখেছি না, আমি রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদনও লিখেছি। ওই রিপোর্টটার 18 নম্বর পাতায় বাংলাদেশ প্রসঙ্গে বলা আছে যে বাংলাদেশে আল কায়দা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এবং বিশেষ করে ভারত, আর দুটো বিষয় আছে। এক হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক যখন নিবিড় হয় তখন এই উগ্র মৌলবাদীরা সেটা হতে দিতে চায় না। তার জন্য আজকে তো অনেক রকম তৎপরতা লক্ষ্য করছি যে বাংলাদেশে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তান দিবস নাকি উদযাপিত হতে চলেছে, সেখানে কাওয়ালি অনুষ্ঠান নাকি হচ্ছে, এরকম একটা শুনেছি, আমি জানি না কতটা কি সত্য, সেটা পরে জানতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, শেখ হাসিনাও ঘোষণা করেছেন যে তিনি ফিরবেন ডিসেম্বরে, বা তার উপরে একটা জঙ্গি হানা হতে পারে। সেই সব কারণেই আল কায়দা যে গোষ্ঠীগুলি তারা এখন তার শাখা প্রশাখা বিস্তার করছেন, আর তার সমস্ত সুযোগ করে দিয়েছেন নোবেল শান্তিজয়ী পুরস্কার প্রাপ্য ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি সেই সময় জেল থেকে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছেন এবং তাদের কোনো বিচার হবে না বলে অর্ডিন্যান্স জারি করেছেন। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকারও যেটা মেনে চলছে। এবং সেই জঙ্গিদের যদি প্রশ্রয় দেন, জঙ্গিদের প্রশ্রয় এই কারণে, জঙ্গিদেরকে মনে হয়েছিল তারা তাদের শিল্ড বা আড়াল হিসেবে থাকবেন, তাদেরকে রক্ষা করবেন। জঙ্গিরা, সেই জঙ্গিদের কাজ তো সেই কারণেই তাদের জঙ্গিবাদ প্রশ্রয় বা হচ্ছে। এবং এটা জাতিসংঘের কাউন্টার টেরোরিজম যারা মনিটরিং করে, তদারকি করেন, তাদের দ্বিবার্ষিক রিপোর্ট। ফলে এই রিপোর্টটা দীর্ঘ রিপোর্টের সম্পূর্ণটাই আমি পড়েছি, দেখেছি। ফলে এটা উদ্বেগ, এবং তার সঙ্গে উল্লেখও করা হয়েছে যে কি বলে, এটা একটা নতুন সূত্র পাওয়া যাচ্ছে যে লালকেল্লাতে গত বছর যে হামলা হয়েছিল তাতে যারা ধরা পড়েছিল, বলা হচ্ছে সেটাও আল কায়দা, ভারতীয় উপমহাদেশের একটা নেটওয়ার্ক, এবং তার সেই সূত্রে অনেকে গ্রেপ্তারও হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের ব্যাপারটা অতটা সহজে জোড়েনি, কিন্তু এই রিপোর্টটার পর কিন্তু বোঝা যাচ্ছে সেই আল কায়দা যদি ভারতেও এরকম নেটওয়ার্ক তৈরি করেন, এবং তারা বাংলাদেশেও যে নেটওয়ার্ক হয়েছে, উভয় গোষ্ঠীর মধ্যে কোনো যোগসাযোগ হয়েছে কি হয়নি, এই বিষয়টা তো গোয়েন্দারা তদন্ত করছেন। যে কারণে সম্ভবত আমার নিজের ধারণা যে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যেটা বিশ্বের গোয়েন্দা বিভাগ
তারা দেখেন, দায়িত্বে আছেন, তার প্রধানের নেতৃত্বে খুবই একটা ব্যতিক্রমী সফর ঘটেছে ঢাকাতে। এটা সম্ভবত জঙ্গিবাদ সম্পর্কে তাদেরকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য। তারপরে আমরা দেখেছি বাংলাদেশ সরকার নেমেছেন সেই তল্লাশি করতে, তাতে সাভারে বেশ বিস্ফোরক ধরা পড়েছে, সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে প্রশমন করতে গিয়ে দেখা গেছে গোটা এলাকা কেঁপে উঠেছে। তারপরে বরিশালে বিস্ফোরণ ঘটেছে। এই রিপোর্টগুলো তো সাধারণ বাংলাদেশের কাগজে প্রকাশিত হচ্ছে না, কিন্তু এগুলো তো সবই খবর পাওয়া যাচ্ছে। ফলে এটা তো একটা চিন্তার বিষয় তো আছেই। ফলে জঙ্গিবাদের ব্যাপারটাও একটা প্রবল চিন্তার সঙ্গে হয়তো দিল্লিতে এলে তারেক রহমান সরকার, যেটা তারেক রহমানের পক্ষেও বিপজ্জনক হতে পারে। ফলে তাকে হয়তো আরো বেশি আমাদের প্রধানমন্ত্রী সেক্ষেত্রে হয়তো বিস্তারিত তাকে তথ্য দিতে পারেন বলে মনে হয়। দাদা, একজন দর্শকের একটা প্রশ্ন, আমাদের দেশে দেখলাম অনেকেই এই কথাটা বলছে, জেএনজি আন্দোলনের পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন শের বাহাদুর, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশও কি সম্ভব? মানে অনেকে বোঝা যাচ্ছে না, আমি ঠিক বুঝলাম না। গ্রেফতারি পরোয়ানা মাথায়, জি, দেশে ফিরেছেন জেএনজি আন্দোলনের পরে, তুলনা করতে যাচ্ছেন যে বাংলাদেশেও কি শেখ হাসিনা ফিরলে এইসব গ্রেফতারি পরোয়ানা সাজা টাজা স্থগিত হতে পারে কিনা? না দেখুন, এখন ওদের হওয়া তো উচিত, আপনি যদি বলেন তো হওয়া উচিত, নতুন করে বিচার হওয়া উচিত। কিন্তু তারা ক্রমাগত বলে যাচ্ছেন সেই আইসিটি ট্রাইব্যুনালের রায়কে ধরে নিয়েই যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, দণ্ডপ্রাপ্ত, যে বিচারটাই অত্যন্ত প্রহসন, সেটাকে ভিত্তিতে কি করে বলা যাবে? ফলে সেগুলো তো স্থগিত হয়ে নতুন বিচার হতে, তো তার মুখোমুখি হতে শেখ হাসিনার তো কোনো আপত্তি নেই, কিন্তু বিচারের মুখোমুখি হতেই চান, তাই না? সবশেষ দাদা একটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই। আমরা আগেই জানিয়েছি আজকে অনুষ্ঠানটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করব। আপনার কথা সূত্র ধরেই বাংলাদেশের এনসিপির চিফ বলছে যে শেখ হাসিনার ইস্যু সমাধান না করে তারেক রহমানের ভারত সফর করা ঠিক হবে না। এনসিপি প্রেশার, নিশ্চয়ই জামাতেরও সে একই প্রেশার। দেখুন, এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এখন এনসিপির কথা শুনে আমি তো বলেছি তারেক রহমান যদি না আসেন তাহলে জয়টা হবে এনসিপির আবার জামায়াতের, আর বিএনপির হবে পরাজয়। সেই নির্বাচিত সরকার, তার এত মানে একটা ব্রুট মেজরিটি আছে, সে যদি এই ধরনের কতগুলো অপাঙ্ক্তেয়, তো কতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তাদের দাবি যদি মেনে তিনি না আসেন, সেটা তাকে অনেক অসহায় মনে হবে। কিন্তু আমার মনে হয় সেটা তিনি করবেন না, এদেরকে উপেক্ষা করেই তিনি আসবেন। তিনি আসবেন বাংলাদেশের স্বার্থে আসবেন, বাংলাদেশের মানুষের স্বার্থেই আসবেন। তারেক রহমানের দিল্লি যাওয়ার দিন তারিখও প্রায় নিশ্চিত। বাংলাদেশ ও ভারতের ভূ রাজনীতিতে কি তবে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? ক্ষমতার পালাবদলের পর এই প্রথম নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6 মাস ইতিমধ্যে হয়ে গেছে, এখন আমরা নতুনই বলছি। আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে, বিশেষ করে 22 এবং 23 আগস্ট, শনি এবং রবিবার কে কেন্দ্র করে ভারতের স্বাধীনতা দিবসের ঠিক 1 সপ্তাহ পর এবং বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 2 দিনের মাথায় হতে পারে এই ঐতিহাসিক সফর। বাংলাদেশ এবং ভারতের বিদেশ মন্ত্রক সূত্র এমনটাই বলছে। এদিকে এনডিটিভির একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই 2 দিনের দ্বিপাক্ষিক সফরটি শুধুই এক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ঢাকা ও দিল্লির মধ্যে জমে থাকা বরফ গলানোর এক বিশাল কুল ঘেঁষা কূটনৈতিক পরীক্ষা। কিন্তু কি থাকছে এই সফরে? তিস্তা ও গঙ্গার পানি চুক্তি, সীমান্ত নিরাপত্তা, নাকি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যু? চলুন পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যাক। দর্শকদের মনে থাকার কথা, 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ঢাকা ও দিল্লির সম্পর্কে এক অভূতপূর্ব টানাপোড়েন ও অস্থিরতা তৈরি হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের কৌশলগত সমীকরণকে পুরোপুরি বদলে দেয়, যার ফলে দিল্লিকে ঢাকার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পুনরায় সমন্বয় বা রিক্যালিব্রেট করতে বাধ্য হতে হয়। পরবর্তী সময়ে একাধিক ইস্যুতে দুদেশের সম্পর্কে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ফেরত যাওয়ার বিষয়টি দুদেশের কূটনৈতিক সম্পর্কে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। তবে বিএনপির নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতের সাথে সুসম্পর্ক রেখে একসাথে কাজ করতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে সেই বরফ গলার কিছু কূটনৈতিক লক্ষণও দেখা গেছে। গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন। আর ঠিক সম্প্রতি, অর্থাৎ
10ই অগাস্ট ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে দুদেশের সম্পর্কের মধ্যকার পরিবেশ উন্নত করার উপায় নিয়ে গভীর আলোচনা হয়েছে। মাঝখানে সম্পর্কটা আবার একটু অন্যদিকে যেতে ধরেছিল। খলিলুর রহমান নয়াদিল্লি সফরের পরেও নানা ঘটনা ঘটে গেছে। এখানে পাকিস্তান তুরস্ক সমীকরণ ঘটেছে, চীন সফর ঘটেছে, ইত্যাদি নানা কিছু ঘটেছে, কিন্তু আবারও নতুন করে এই সম্পর্কটা স্বাভাবিক হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সফরের সবচেয়ে সংবেদনশীল বা হট টপিক কোনটি? এক কথায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইস্যু। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর পরে ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে তার প্রত্যর্পণের দাবি জানায়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তার সঠিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই অনুরোধটি পরীক্ষা করে দেখছে। তবে এই বিতর্কের আগুনে নতুন করে ঘি পড়ে এ মাসের শুরুর দিকে, যখন শেখ হাসিনা নয়াদিল্লিতে বসে ভার্চুয়ালি সাংবাদিকদের সাথে কথা বলেন। এতে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। বাংলাদেশের স্পষ্ট বক্তব্য, ভারতীয় মাটিকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া যাবে না। যদিও নয়াদিল্লি অস্বীকার করে বলেছে, এই ইভেন্ট বা সংবাদ সম্মেলন আয়োজনে তাদের কোনো হাত ছিল না। সূত্রের খবর, ভারতীয় হাইকমিশনারের সাথে তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকেও এই প্রত্যাবর্তনের বিষয়টি উঠে এসেছে। এখন দেখার বিষয়, সম্পর্ককে নষ্ট হতে না দিয়ে দুই দেশের সরকার কিভাবে এই জটিল সমস্যার সমাধান খুঁজে বের করে। কূটনৈতিক টেবিলে শুধু শেখ হাসিনা ইস্যুই নয়, রয়েছে এক গুচ্ছ ব্যবহারিক ও অমীমাংসিত সমস্যা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী ও তারেক রহমানের এই বহুল প্রতীক্ষিত বৈঠকে আলোচনা হতে যাচ্ছে বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। এর বাইরেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি বন্টন। 1996 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি বছরের, অর্থাৎ 2026 সালের ডিসেম্বরে। সেই মেয়াদ ফুরানোর ডেডলাইন যত এগিয়ে আসছে, চুক্তি নবায়নের আলোচনা ততই জরুরি হয়ে উঠছে। এছাড়া বাংলাদেশ ভারতের কাছ থেকে অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয়ে অধিকতর সহযোগিতা প্রত্যাশা করছে। অন্যদিকে ভারতের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। ভারতের নিজের নিরাপত্তার স্বার্থে, বিশেষ করে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ ও সুরক্ষার জন্য বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। ভারত ও বাংলাদেশের রয়েছে এক বিশাল দীর্ঘ স্থল সীমান্ত এবং সুদৃঢ় অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের এই উষ্ণতা যদি বাস্তবে রূপ নেয়, তবে তার সুফল খুব দ্রুতই সাধারণ মানুষের জীবনযাত্রায় অনুভূত হবে। আপনাদের জানিয়ে রাখি, গত ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই নয়াদিল্লি তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিল সপরিবারে। শুধু তাই নয়, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে সেপ্টেম্বরের আগেই অনুষ্ঠিত হতে যাওয়া এই দ্বিপাক্ষিক সফরটি হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যকার প্রথম মুখোমুখি বৈঠক। স্বভাবতই ঢাকা এবং দিল্লি দুই দেশের কূটনৈতিক মহলই এই বৈঠকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। আমরা যদি বাস্তবসম্মতভাবে চিন্তা করি, তবে এই 2 দিনের একটি মাত্র সফরে যে বছরের পর বছর জমে থাকা সব জটিল সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা ভাবা ভুল হবে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, পানি বন্টন চুক্তি বা সীমান্ত সমস্যাগুলোর সমাধান হতে দীর্ঘ আলোচনার প্রয়োজন। কিন্তু মোদী ও তারেক রহমানের এই সরাসরি সংলাপ অন্তত একটি রাজনৈতিক পথ বা চ্যানেলের সূচনা করবে, যা ভবিষ্যতে এইসব বিরোধ নিষ্পত্তিতে বড় ভূমিকা রাখবে। এই সফরের মাধ্যমে একদিকে যেমন প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ভারতের শীর্ষ নেতৃত্বের কাছে ঢাকার অবস্থান ও প্রত্যাশা তুলে ধরতে পারবেন, ঠিক তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের নতুন সরকারের কাছে থেকে ভারতের চাওয়া পাওয়ার বিষয়গুলো স্পষ্ট করতে পারবেন। এখানে অনেক বিষয় আছে, কিন্তু অনেক বিষয়ের ফ্রন্ট লাইনের বিষয় হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। এই সফরে, এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্ততপক্ষে শেখ হাসিনার প্রত্যাবর্তনের রোডম্যাপটা হয়ে যাবে। আর নিকট ডিসেম্বরে গঙ্গা পানি বন্টন, সেটিও অনেকটা সুরাহা হবে। আর অন্যান্য সমাধানগুলো হয়তো আরো কয়েক মাস
লাগবে। শেখ হাসিনা যে ফেরছেন, ফেরার যে প্রচেষ্টা শুরু হয়ে গেছে, এমনকি ঢাকায় শেখ হাসিনা কোথায় থাকবেন নাকি ঢাকার বাইরে কোনো স্থানে তিনি থাকবেন, সেগুলোও ইতিমধ্যে যাচাই বাছাই কিন্তু শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে এটাও বলে রাখা ভালো, তিনি গোপালগঞ্জে থাকতে পারেন কিংবা ঢাকার কোনো বাড়িতে থাকতে পারেন, সেগুলো যাচাই বাছাই দেখা শোনা ইতিমধ্যে কিন্তু চলছে, এমন খবরটাও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে দুই পক্ষের মূল লক্ষ্য একটাই, সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা বা নরমালাইজেশন ফিরিয়ে আনা, আলোচনা চালু রাখা এবং কঠিন ইস্যুগুলো যাতে সম্পর্কের মূল ভিতকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। যদিও নির্দিষ্ট সময়সূচি ও ফ্লাইট সূচির বিস্তারিত এখনো চূড়ান্ত জানা যায়নি, তবে সম্ভাব্য ডেট 22-23 আগস্ট। তবে সব পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী সপ্তাহের তারেক রহমানের এই দিল্লি সফরই হবে বাংলাদেশ ভারত নতুন রাজনৈতিক সম্পর্কের প্রথম এবং সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা।